আমি যদিও আহ, এই- ঈদের আগে আমি বলেছিলাম যে আমরা সাপ্তাহিক ক্লাসটা মানে 5 দিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। তো আমি এই জন্য এই মাসের এই কদিনের ইয়েটা আমি ওইভাবেই করেছি, 5 দিন, মানে বৃহস্পতিবার আর শুক্রবার ক্লাস থাকছে না। তো সেই জন্য আমার ক্লাসটাও শিফট হয়ে বুধবারে চলে আসছে আর কি। Anyway, তো আজকে আমরা কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ সাবজেক্টে যে টপিকের উপর আলোচনা করব, দুইটা, একটা হচ্ছে ভিটামিনের উৎস এবং ভিটামিনের অভাবজনিত রোগসমূহ কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের আহ, জানা প্রয়োজন যে ভিটামিন কি। তো এটা আসলে আপনারা কম বেশি জানেন, জানেন নিশ্চয়ই, কারণ হচ্ছে ছোট ক্লাসে এগুলো পড়ানো হয় যে খাদ্যের যে 6টা মৌলিক উপাদান, তার মধ্যে ভিটামিন একটা। আহ, সেই হিসেবে ভিটামিনের নামটা আপনারা অবশ্যই পরিচিত। তো ভিটামিনের নাম পরিচিত এবং মানে ভিটামিন নামটা পরিচিত এবং ভিটামিন গুলার নামও আপনাদের পরিচিত। কিন্তু আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ভিটামিনের নাম আপনারা জানেন, কিন্তু হয়তো ওটা জানা নেই যে কোন খাদ্যে কোন ধরনের ভিটামিন উপস্থিত আছে। কিছু কিছু হয়তো জানা আছে, সব হয়তো জানা নেই। আবার শরীরে কোন ভিটামিনের অভাবে কোন ধরনের রোগ হতে পারে, সেগুলো হয়তো ভালোভাবে জানা নেই। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই যে ভিটামিন কি বা ভিটামিনের কাজ কি। ভিটামিনের বাংলা হচ্ছে খাদ্যপ্রাণ বলা হয়। তো এটা হচ্ছে আসলে জৈব খাদ্য উপাদান যা সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। প্রথমে বলা হচ্ছে যে এটা খাদ্যের মধ্যে অল্প পরিমাণে থাকে। আসলে অল্প পরিমাণে থাকে, তার কারণ হচ্ছে যে আমরা যে খাদ্যগুলা খাই, তার মধ্যে যদি সবই ভিটামিন হতো তাহলে কিন্তু একটা মুশকিল ছিল। কারণ শুধু ভিটামিন যদি আমাদের শরীরে ঢুকে তাহলে তো হবে না। আমাদের শরীরে আরো অন্যান্য উপাদানও ঢুকতে হবে খাবারের সাথে। তো সেজন্যই খাবারে শুধু ভিটামিন থাকে না, সেই সাথে মিনারেলস থাকতে পারে, অন্যান্য আহ প্রয়োজনীয় যে উপাদানগুলো সেগুলো থাকতে পারে। সেজন্য ভিটামিনের পরিমাণটা অল্প পরিমাণেই থাকে। তো ভিটামিনের আহ উপস্থিতি আসলে কি করে খাদ্যে যে থাকে, এটা মূলত আমাদের দেহের স্বাভাবিক পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। তো দেহে ভিটামিন বা খাদ্য প্রাণের অভাব হলে তখন বিভিন্ন রোগ বা সমস্যার প্রাদুর্ভাব হয়ে থাকে। আহ এখন আমাদের জানা প্রয়োজন যে আসলে ভিটামিন কয় ধরনের আছে। তো আমাদের মানব দেহের জন্য স্বীকৃত ভিটামিন এ পর্যন্ত 13 ধরনের ভিটামিন আহ স্বীকৃত ভিটামিন হিসেবে বিরাজমান আমাদের মানব দেহের জন্য প্রয়োজন এরকম। Sorry। তো আমরা আসলে কমনলি বেশ কিছু ভিটামিনের নাম জানি, এই যে A B C D E এরকম এগুলোর নাম জানি। কিন্তু এই যে বলা হচ্ছে যে মানব দেহের জন্য অত্যাবশ্যকীয় ভিটামিনের সংখ্যা হচ্ছে 13 ধরনের, এ পর্যন্ত স্বীকৃত। হয়তো ভবিষ্যতে চিকিৎসা বিদ্যা আরো উন্নত হবে গবেষণার মাধ্যমে, সেই ক্ষেত্রে হয়তো আরো নতুন নতুন ভিটামিন যুক্ত হতে পারে। সেটা ভবিষ্যতের কথা। তো আমরা ভিটামিনকে মূলত দুই ভাগে ভাগ করে নিতে পারি। একটা ভাগ হচ্ছে ফ্যাট সলিউবল, আরেকটা ভাগ হচ্ছে ওয়াটার সলিউবল। অর্থাৎ এই যে যত ধরনের ভিটামিন, এই যে বললাম যে 13 ধরনের ভিটামিন বা যত ধরনের ভিটামিনই আছে, মেনলি টাইপ হচ্ছে দুইটা বা দুইটা গ্রুপে ভাগ করা যায়। একটা গ্রুপ হচ্ছে ফ্যাট সলিউবল, ফ্যাট মানে চর্বি আর কি, ফ্যাট সলিউবল। আর আরেকটা টাইপ হচ্ছে ওয়াটার সলিউবল। নাম থেকে কিছুটা আন্দাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আসলে ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে যে যে ভিটামিন গুলা শুধু ফ্যাটের মধ্যে দ্রবীভূত হতে পারে, মানে ফ্যাট ছাড়া অন্য কোনো দ্রাবকে দ্রবীভূত হবে না। অন্য কোনো দ্রাবক বলতে সাধারণত আমরা আদর্শ দ্রাবক হিসেবে পানিকে বুঝি, অর্থাৎ পানির মধ্যে দ্রবীভূত হবে না। তাহলে সেই ভিটামিন গুলোই হচ্ছে
ফ্যাট সলিউবল ভিটামিন, এবং শরীরে এই ভিটামিন গুলোকে ফ্যাটি টিস্যু এবং লিভারে জমিয়ে রাখে দিনের পর দিন। এখন যে ভিটামিন গুলো ফ্যাট সলিউবল ভিটামিন, এগুলোর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে একবার যদি আমাদের শরীরে ওই ভিটামিন ঢুকে, তাহলে দীর্ঘদিন এই ভিটামিন কিন্তু স্টোরেজ অবস্থায় থেকে যায়। কোথায় থাকে? থাকে হচ্ছে লিভারে, অথবা কোষের মধ্যে থাকতে পারে। এগুলা জমা থেকে যায়, অর্থাৎ এগুলা খুব আস্তে আস্তে খরচ হয় শরীরের জন্য। তো এই ভিটামিন গুলা কি, মানে এগুলো তো জানার দরকার যে কোন ভিটামিন গুলো আসলে ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবীভূত হয়। এগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই এবং কে। এই চারটা ভিটামিন হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। তাহলে এখানে আপনাদের জেনে রাখা প্রয়োজন যে হয়তো মনে হতে পারে তো ফ্যাট সলিউবল হলে আমরা কি করব, মানে এই চারটা চর্বিতে দ্রবীভূত হয়, এটা আমাদের কাজ কি? হ্যাঁ, আপনাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে আপনারা হয়তো দেখবেন যে অনেকে কি করে, ওই যে ভিটামিন এ, জানে যে চোখের জন্য ভিটামিন এ দরকার, হয়তো ভিটামিন এ অথবা ডি ঔষধ কিনে পানি দিয়ে গিলে খেয়ে ফেলতেছে। বিশেষ করে ইটা যদিও এমনি খায়, কিন্তু ডিটা দেখা গেছে পানি দিয়ে গিলে খেয়ে ফেলে। অথবা দেখা গেল ইটাও অনেকে, যদি ওই ইতে একটু গন্ধ আছে, এই জন্য হয়তো অনেকে পানি দিয়ে গিলে খেয়ে ফেলে বা কেটে খেয়ে ফেলতেছে। কিন্তু এখানে আপনাদের জানা দরকার সেটা হচ্ছে এই ফ্যাট সলিউবল ভিটামিন গুলা আসলে পানি দিয়ে গিলে খাওয়া উচিত না। এগুলা খেতে হবে আপনাকে আহ কোনো খাদ্যের সাথে, অথবা মিল্কের সাথে, ইভেন আপনি কোনো তরকারির সাথেও মিক্স করে খেতে পারেন। এখন কেন? তার কারণ হচ্ছে যে যদি আপনি মিল্কের সাথে খান, মিল্কের মধ্যে কিন্তু ফ্যাট আছে, এবং এটা অতি দ্রুত আপনার শরীরে গিয়ে অতি দ্রুত আপনার বডি এটাকে অ্যাবজর্ব করবে যদি মিল্কের সাথে মিক্স করে খান। অথবা তরকারির সাথে খান, সেখানে তো তেল দেওয়া হয়, সেটা দ্রুত অ্যাবজর্ব করবে। তো এটার অর্থ হচ্ছে তরকারির সাথে খাওয়া মানে আপনি খাবারের সাথে খেলেন, মানে আপনি ভাত খাচ্ছেন, ওই ভাতে ইয়ের সাথে ভিটামিন ট্যাবলেট বা ক্যাপসুল যে ফর্মে থাকুক না কেন, ওইটা ঢুকিয়ে দিয়ে আপনি খেয়ে ফেললেন। ওই খাবার চাপিয়ে খাচ্ছেন, এটা চাপিয়ে খেয়ে ফেলবেন। কিন্তু আপনি যদি পানি দিয়ে খান, ওইটার কিন্তু আসলে অনেকটা ভূমিকা কমে যায়। কমে যায় বলতে কি, যে এটা সহজে দ্রবীভূত হবে না। সেই জন্য আহ ভিটামিন কিন্তু আসলে কোনো ঔষধ না। এখন যদি আপনি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে বললেন কোনো একজন রুগীকে, হয়তো ওনার একটু চোখের দুর্বলতা আছে, আপনি বললেন যে আপনার ভিটামিন এ খাওয়া দরকার। এখন যদি উনি বলে যে ভিটামিন এ তো অ্যালোপ্যাথিক ঔষধ, আসলে না। ভিটামিন এ, মানে যে ভিটামিনই হোক না কেন, এগুলো কিন্তু ঔষধ হিসেবে কাউন্ট করা হয় না। যেমন স্যালাইন, স্যালাইন কিন্তু এটা আপনি হোমিওপ্যাথিও না, অ্যালোপ্যাথিও না। স্যালাইন আসলে ওটা কি, ওটা তো হচ্ছে লবণ পানি। এটা ইভেন আপনি একজন হোমিওপ্যাথি ডাক্তারও একজন মানুষকে আপনি স্যালাইন দিতে পারেন, এটার জন্য কোনো বিধিনিষেধ নাই। বা এটা এমন কোনো ইয়ে না যে এটা অ্যালোপ্যাথিক ডাক্তারই অ্যাপ্লাই করতে পারবে। একজন হোমিওপ্যাথি ডাক্তারও কিন্তু স্যালাইন দিতে পারবে ইচ্ছা করলে। মানে এরকম কিছু কমন বিষয় আছে যে যেগুলো নাকি আসলে ওইভাবে ঔষধ হিসেবে আহ চিহ্নিত করা হয় না আর কি। মানে এগুলো হচ্ছে কমন ব্যাপার, অনেকটা ফুড সাপ্লিমেন্টের মতো। তো ভিটামিন এটা ওইরকম ঔষধ না, এটা তো খাদ্য প্রাণ। এটা এখন হয়তো অ্যালোপ্যাথি ফার্মাসিউটিক্যালস কোম্পানি তৈরি করছে যে ভিটামিন গুলা, আপনি যদি অ্যাডভাইস করেন যে হ্যাঁ আপনি গিয়ে ওই ভিটামিন আপনাকে খেতে হবে, কিনে খাক, কোনো সমস্যা নেই। আমাদেরও এর মধ্যে আছে, যেমন ধরেন আমলকি নামে আমাদের মেডিসিন আছে, ওইটার মধ্যে ভিটামিন সি আছে। তো এখন যদি কারো সি এর দরকার হয়, আপনি যদি আমলকি মেডিসিনটা অ্যাডভাইস করেন, সেক্ষেত্রে তো তার সি এর ঘাটতি পূরণ হবে। এভাবে যদি আপনি জেনে থাকেন যে কোন মেডিসিনের মধ্যে কোন ভিটামিনটা উপস্থিত আছে, তাহলে আপনি কিন্তু সেভাবেও অ্যাডভাইস করতে পারেন। অথবা ওইটা বললাম যে যদি কেউ ওই অ্যালোপ্যাথি ফার্মাসি থেকে কিনে কোনো ভিটামিন খায়, এটার অর্থ এই না যে আপনি হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে ওখান থেকে কিনে খেতে বলছেন। এটা তো মানে আপনি দুষ করে ফেললেন না। ভিটামিন এটা ওইভাবে ওষুধের মাত্রা মানে মাধ্যমে পড়ে না আরকি। মানে অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি ওরকম কোনো এটার বিভাজন নাই আরকি। যাই হোক, এখন আমি যে কথাটা বলতেছিলাম যে এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল, এবং ফ্যাট সলিউবল যে ভিটামিন গুলো আছে, এগুলা আপনার পেশেন্টকে যখন অ্যাডভাইস করবেন তখন বলে দিবেন যে না এটা আপনি খাবারের সাথে খাবেন।
অথবা দুধের সাথে খাবেন। হ্যাঁ, এভাবে খেতে হবে। মানে পানি দিয়ে গিলে খেলে এটার কার্যকারিতা অনেকটা কমে যায়। আর ওয়াটার সলিউবল ভিটামিন যেগুলা বাকি যেগুলো আছে যেমন ভিটামিন সি, ভিটামিন বি বা আদার্স যদি ভিটামিন যেগুলো আছে ওগুলা আহ হচ্ছে আপনি পানি দিয়ে গেলে খেতে পারবে এবং পানিতে এগুলা দ্রবণীয়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই যে একটু আগেই বলছি আমি ফ্যাট সলিউবল ভিটামিন গুলা কিন্তু একবার যদি কেউ খায় তাহলে এটা দীর্ঘদিন শরীরে জমা থাকে। কাজেই এই ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে অ্যাডভাইস করলে। ওই যে ভিটামিন বি যেমন বা বি কমপ্লেক্স যাই বলেন বা মাল্টিভিটামিন বলে, মাল্টিভিটামিন ওটার মধ্যে সব ভিটামিন থাকে। বি কমপ্লেক্স ধরেন বি কমপ্লেক্স সাধারণত কেউ খেলে দেখা গেছে একটা না 1 মাস খেতে পারে প্রতিদিন একটা করে, তাতে সমস্যা নাই। কিন্তু আপনি যদি কোনো পেশেন্টকে বলেন যে হ্যাঁ আপনার চোখের দুর্বলতা আছে আপনার ভিটামিন ই খেতে হবে 1 মাস খান, তাহলে কিন্তু বিপজ্জনক। এই যে ভিটামিন ই, ভিটামিন ডি, বিশেষ করে ভিটামিন ই, ডি, কে, ইভেন ই, 4টা ভিটামিনই দীর্ঘদিন খাওয়া যাবে না। এগুলো কিন্তু মারাত্মক। কারো শরীরে যদি ভিটামিন ডি এর পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। কারো শরীরে যদি এই যে ভিটামিন কে এর পরিমাণ নির্দিষ্ট মাত্রার চেয়ে বেড়ে যায় তাহলে হিতে বিপরীত হবে। খুবই সাবধান কিন্তু। তো কাজেই তার কারণ হচ্ছে এগুলো একবার যদি শরীরে ঢুকে এগুলো জমা থাকে দীর্ঘদিন। তার মানে একবার যদি একটা কোর্স ধরেন 7 দিন কেউ খেলো বা সর্বোচ্চ 10 দিন খেলো, এনাফ। এটা দেখা যাবে ওই ব্যক্তির আর 3 মাস খেতে হবে না। মানে এগুলো খুব আস্তে আস্তে শরীরে ইউজ হয়। কিন্তু ওয়াটার সলিউবল যে ভিটামিন গুলা মানে বি, সি, এগুলো প্রতিদিন খেলে সমস্যা নেই এই কারণে যে আপনি খাবেন আপনার শরীর থেকে ইউরিনের সাথে কিন্তু ওই ভিটামিন বেরিয়ে যায়। এবং যারা ভিটামিন বি খায় দেখবেন যে ভিটামিন বি খাওয়ার পর থেকে ওরা প্রস্রাব করলে ওদের প্রস্রাবের কালার কিছুটা হলুদ হয়, তার কারণ ওই যে বি এর কারণে, এটা কারণ ইউরিনের সাথে বেরিয়ে যায়। সি খেলেও কিন্তু ওটা শরীরে জমা থাকে না, ওটা বেরিয়ে যায়। যে কারণে আপনি যদি ভাতের সাথে 3 বেলায় বা 2 বেলায় আপনি যদি লেবু খান কোনো সমস্যার কোনো কারণ নেই। হ্যাঁ, দু একজন মানুষের অনেকের যাদের গ্যাস্ট্রাইটিস প্রবলেম থাকে অনেকে বলে আর কি শুনি যে গ্যাসের সমস্যা বেড়ে যায়। এটাও কিছুটা আমি বলবো যে মানসিক কারণ ভরা পেটে যদি কেউ লেবু খায় গ্যাসের সমস্যা হওয়ার কথা না। আবার কেউ যদি শখ করে খালি পেটে লেবু খাওয়া শুরু করে তাহলে সমস্যা হতে পারে যাদের গ্যাস্ট্রাইটিস সমস্যা আছে। আহ, তো যাই হোক, মোট কথা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন গুলা শরীরে জমা থাকে না। কাজেই সেটা হয়তো একটানা 1 মাস 2 মাসও কেউ খেতে পারে। এটা পেশেন্ট বুঝে সেভাবে অ্যাডভাইস করা যায়। এবং ওই যে ওই লাইনটা আমি নিচে দিয়েছি অলরেডি যে মূত্রের সাথে বেড়ে যাওয়ার কারণে এই খাদ্য প্রাণ সময় সাধারণত শরীরে জমে টক্সিসিটি তৈরি করতে পারে না। মানে কোনগুলা ওয়াটার সলিউবল যে ভিটামিন গুলো আছে, মানে কিন্তু ওইগুলা বিপজ্জনক, দীর্ঘদিন কাউকেই খাওয়ার জন্য অ্যাডভাইস করা যাবে না। যাই হোক, তাহলে স্ক্রিন আমরা স্ক্রিন বেসিক, শেয়ারটা দিলে ভালো হইতো বোধহয়। সরি, স্ক্রিন শেয়ারটা দিলে ভালো হইতো বোধহয়। স্ক্রিন শেয়ার জি, মানে স্ক্রিন শেয়ার দেওয়ার মধ্যে কোনো কিছু কি আছে? আপনারা দেখতে পাচ্ছেন না? আমি না, তো অলরেডি দিয়ে রেখেছি। রঞ্জিত দা দেখতে আপনি পাচ্ছেন? দাদা, আমি রঞ্জিত তো দাদা, স্ক্রিন শেয়ার দিয়ে রেখেছি। হ্যাঁ না, মুরাদ আমি ভাই দেখতে আছি। পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না না হ্যালো হ্যাঁ, না, স্ক্রিন দেখতে পাচ্ছি মুরাদ না। ভাই কিছু বলছেন? ওই যে স্ক্রিন শেয়ারের কথা বলতেছিলাম, দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার স্ক্রিন তো তো আমি অফ শেয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার দিয়ে রেখেছি। আচ্ছা দেখি আবার তাহলে। ও তাহলে আমার মনে হয় ওই স্ক্রিন শেয়ার দিয়েছি ওখানে এটা বেরিয়ে গেছে সম্ভবত। দেখি আপনি আমাকে প্রথমে কি দেখতে পেয়েছিলেন না টোটালি দেখতে পারলেন? না, টোটালি দেখতে টোটালি পাচ্ছি না। দেখতে পাই না স্যার। সরি, আমি দেখি কিন্তু শেয়ার দিয়েছিলাম কোনো কারণে হয়তো বেরিয়ে গেছে ইয়ে থেকে। দেখি। এখন কি দেখতে পাচ্ছেন?
জি এখন এখন দেখতে clear, পাচ্ছেন? এখন আছে। দেখতে পাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, আমি এই যে ১ম ইয়েটাই আলোচনা করেছিলাম আরকি যে ২ ধরনের ভিটামিন ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল। আ এবং এই কথাগুলোই এখানে আছে এবং আমাদের মানবদেহের জন্য স্বীকৃত ভিটামিনের সংখ্যা হচ্ছে ১৩ টি। আর যা বললাম এতক্ষণ আরকি যে ফ্যাট সলিউবল ভিটামিন গুলা খেতে গেলে হচ্ছে মিল্কের সাথে অথবা কোনো খাবারের সাথে খাওয়া উচিত। যেহেতু এগুলা ফ্যাটে দ্রবীভূত হয়। আর যদি পানি দিয়ে কেউ খায় তাহলে ওইটার আসলে অতটা কার্যকারিতা থাকে না। আর ওয়াটার সলিউবল ভিটামিন গুলা পানি দিয়ে খেতে পারবে এবং ফ্যাট সলিউবল ভিটামিন গুলা শরীরে একবার খেলে দীর্ঘদিন জমা থাকে। আস্তে, আস্তে ওটা বডিতে ইউজ হয়। আর ওয়াটার সলিউবল ভিটামিন গুলা ইউরিনের সাথে বেরিয়ে যায়। যে কারণে ওগুলা একটানা হয়তো আ ১ মাস ২ মাসও খেতে পারে। পেশেন্টের অবস্থা অনুসারে সেটা এডভাইস করা যায়। এটুকু পর্যন্ত আসছি। এখন আমরা দেখি যে বিভিন্ন ধরনের যে ভিটামিন বা এদের উৎসগুলা কি, কি? তো ভিটামিন এ আ এই ভিটামিনটা সবাই আপনারা হয়তো জানেন যে চোখের সুস্থতার জন্য অত্যাবশ্যকীয়। সাধারণত যাদের রাতকানা রোগ হয় বা রাতকানা রোগ ছাড়াও দৃষ্টিশক্তি যাদের দুর্বল হয়ে যায় আ তাদের জন্য এই ভিটামিনটা অত্যন্ত জরুরি এবং এই ভিটামিনটা আমরা উৎস হিসেবে মানে কোথায় পাবো? খাবারের মধ্যে। সেটা যদি জানা থাকে তাহলে এমনিতে হয়তো ভিটামিনটা খেলো। সেই সাথে যদি ওই ভিটামিনের উপস্থিতি আছে যে খাবারগুলোতে সে খাবারগুলোও খায়, তাহলে সে খাবারের মাধ্যমেও কিন্তু ভিটামিনটা একজন পেশেন্ট পেতে পারেন। যেমন ছোট মাছ। ছোট মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, গাজরে আছে, মাংসের কলিজাতে আছে, কড লিভার অয়েল। কড লিভার অয়েল বলতে কড হচ্ছে মাছ, একটা সামুদ্রিক মাছ। আ ওই মাছের যে লিভার থেকে এটা তেল এটা আ বাজারে অলরেডি কড লিভার অয়েল নামে আ ভিটামিন এটা পাওয়া যায়। হ্যাঁ? এটা কড মাছের লিভার থেকে তৈরি করা। এটার মধ্যে প্রচুর পরিমাণে আ আপনার ইয়ে পাওয়া যায় ভিটামিন এ। এছাড়াও আপনার সামুদ্রিক মাছের মধ্যে আসলে আ ভিটামিন এ আছে, উপস্থিত আছে। কাজেই একজন পেশেন্টকে যদি আপনি আ মানে এমনিতে ইয়ের সাথে, সাথে আ এ ধরনের খাবারগুলা খেতে বলেন তাহলে উনি খাবার থেকেও কিন্তু ভিটামিন এ পেতে পারেন। ভিটামিন বি, ভিটামিন বি কিন্তু আবার ৮ টা ক্যাটেগরি আছে। আমরা এগুলোতে যাবো। আ এবং ৮ টা ক্যাটেগরির আ আসলে কাজও ভিন্ন, ভিন্ন ধরনের আছে। এইজন্য দেখবেন বাজারে সাধারণত বি কমপ্লেক্স হিসেবে পাওয়া যায়। কমপ্লেক্স এজন্য শব্দটা মানে জুড়ে দেওয়া হয়েছে যেহেতু এটার ৮ টা ক্যাটেগরি আছে। ক্যাটেগরি গুলো আসলে কিছুই না ওই যে ভিটামিন B1, B2, B3, B5, B6, 7 আ 9, 12 এরকম আরকি এভাবে। 8 কিন্তু নাই। তো আমরা দেখি B1 যে ভিটামিনটা আ এটার কি কাজ? এটার কাজ হচ্ছে এনজাইম তৈরি করা এবং শর্করার ভাঙনে সাহায্য করা। এখন শর্করার ভাঙন বলতে আমরা যে খাবার খাই আ মানে যেমন ভাত বলেন, রুটি বলেন আ এগুলা থেকে যে শর্করা ভেঙে তো শক্তি উৎপন্ন হয়। ওই শর্করা ভাঙার জন্য হচ্ছে B1 সহযোগিতা করে এবং এনজাইম হচ্ছে আমাদের খাদ্য হজমে সাহায্য করে। আ এই এনজাইম তৈরিতেও কিন্তু B1 সাহায্য করে। এটার আরেকটা নাম হলো থিয়ামিন বা থায়ামিন বলে আরকি। থায়ামিন বলতে পারেন, থিয়ামিনও বলতে পারেন। এই ভিটামিনের অভাবে যাদের শরীরে নাকি ভিটামিন B1 আ মানে নরমালের চেয়ে একেবারেই কমে যায়, তাদের সাধারণত বেরি রোগ হয়ে থাকে। আর এই ভিটামিনের উৎস কি? মানে খাবারের মধ্যে কোথায় পাবেন? এগুলা পাবেন হচ্ছে ইস্ট মানে ছত্রাক। আ যেমন ওই যে আমরা ইয়ে খাই না? এটা কি বলে? মাশরুম। এই মাশরুমের মধ্যে ভিটামিন B1 আছে। তারপর হচ্ছে ব্রাউন রাইস। ব্রাউন রাইস বলতে ঢেঁকি ছাঁটা চাল বা লাল চাল যেগুলা এগুলোর মধ্যে পাবেন। তারপর হচ্ছে সূর্যমুখী ফুলের যে বীজ ওইটাতে পাবেন। ফুলকপিতে পাবেন, ডিমে পাবেন, মাংসের কলিজাতে পাবেন। এগুলাতে B1 পাবেন। এখন হয়তো বলতে পারেন যে কারো যদি বেরি রোগ হয়, তাহলে আমি শুধু B1 কি পাবো কোথাও? মানে বি কমপ্লেক্স হিসেবে তো পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি বি কমপ্লেক্সও খেতে দিতে পারেন। আর ওই যে থায়ামিন নামেও কিন্তু পাওয়া যায়। থায়ামিনটাই হচ্ছে আসলে মূলত B1। B2 এটার আরেকটা নাম হচ্ছে রিবোফ্লাভিন। এটা অনেকে হয়তো নামটা পরিচিত। অনেকের ওই যে জিহ্বায় যদি ঘা হয় তখন হচ্ছে রিবোফ্লাভিন খেতে দেওয়া হয়।
B2, এবং দৈহিক বৃদ্ধি এবং কোষের সুস্থতার জন্য এটা প্রয়োজন। এই যে এটার অভাবে ঠোঁটে আর মুখে সাদা সাদা ঘা হয়। এটা কোথায় পাবেন? তো যাদের ঘা হলো এদেরকে আপনি যদি মানে মনে করেন যে রিবোফ্লাভিন খেতে না দিলেন বা বিটরুট, তাহলে খাবারের মাধ্যমে কলা খেতে বলতে পারেন, ঢেঁড়স খেতে বলতে পারেন, দুধে পাবেন, দই পাবেন, মাছ, মাংস, ডিম, এগুলোর মধ্যে কিন্তু B2 উপস্থিত আছে। তাহলে ওই খাবারগুলো খেতে বলতে পারেন। সেক্ষেত্রে উনি দ্রুত সুস্থ হয়ে উঠবে, এবং সেই সাথে যাদের মুখে বা জিহ্বায় ঘা হয়, সাদা প্রলেপ পড়ে, খাবার খেতে গেলে ঝাল লাগে তরকারি দিয়ে, তো আহ, সেই ক্ষেত্রে আরেকটা অ্যাডভাইস করতে পারেন, এই যে খাবার খাওয়ার আগে ওইটাকে বলা হয় মানে খাবার গ্লিসারিন পাওয়া যায়। মানে গ্লিসারিন দুই ধরনের হয়, একটা হচ্ছে বডিতে ইউজ করার জন্য, আর একটা খাওয়া যায়। ওই খাবার গ্লিসারিন ওইটা কিনে ওই যে জিহ্বায় খাবার খাওয়ার আগে জিহ্বায় একটু লাগাই দিবে। এটা মিষ্টি মিষ্টি লাগে, তখন ঝাল লাগবে না। এবং ওইটা মিষ্টি মিষ্টি লাগে শুধু ওইটার জন্য না, এটা মূলত হচ্ছে ওই যে ঘাটাকে কিন্তু দ্রুত মানে শুকানোর জন্য সহযোগিতা করে। B3 এটার কাজ কি? এটার নাম হচ্ছে নিয়াসিন। ওই যে প্রত্যেকটারই কিন্তু নাম বলতেছি, থায়ামিন হচ্ছে B1, তারপর এটা B2 হচ্ছে রিবোফ্লাভিন, আর B3 হচ্ছে নিয়াসিন। এটা কোষের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। আমাদের কোষ তো কাজ করে শরীরে, কি কাজ করে? শক্তি সরবরাহ করে, আবার একটা কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়। তারপরে হচ্ছে মানে আমাদের ফুল বডিতে যে বিভিন্ন অর্গান গুলো আছে, অর্গানের প্রত্যেকটা অর্গানের তো নির্দিষ্ট কিছু কাজ আছে, ওই কাজগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য খুব সাহায্য করে। তো এই নিয়াসিন বা B3 যদি কারো শরীরে ঘাটতি দেখা দেয়, তাহলে পেলাগ্রা নামক এক ধরনের ডিজিজ হতে পারে। পেলাগ্রা ডিজিজ, এটা হচ্ছে মূলত এই যে B3 অভাবে হয়। তো এটা খাবারের মধ্যে কোথায় পাওয়া যায়? খাবারের মধ্যে মুরগির মাংস, গরুর মাংস পাওয়া যায় এই যে B3, দুধে পাওয়া যায়, ডিমে পাওয়া যায়, টমেটোতে পাওয়া যায়, ব্রকলি মানে ওই যে সবুজ রঙের যে ফুলকপি গুলো, ওগুলো ব্রকলি, গাজর, এগুলোতে পাওয়া যায়। তাহলে আপনি পাশাপাশি যদি খাবার অ্যাডভাইস করেন, তাহলে এই খাবারগুলো খেতে বলতে পারেন। B5 খুবই আহ, গুরুত্বপূর্ণ, এটা হরমোন এবং শক্তি উৎপাদনে সহায়তা করে। হরমোন আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ আহ কি বলবো, যে গুরুত্বপূর্ণ উপাদান হরমোন, যেটা আমাদের ফুল বডির অনেক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। হরমোন মনে করেন আহ কোনো কোনো হরমোন আছে, যে হরমোনের যদি কার্যকারিতার মধ্যে একটু মানে ব্যতিক্রমতা ঘটে, তখন ওই মানুষটা হয়তো পাগল হয়ে যেতে পারে। আবার কোনো কোনো হরমোন আছে, ওটা যদি কার্যকারিতায় মানে ব্যত্যয় ঘটে, তাহলে দেখা গেল তার গলা ফুলে গেল, বা তার শারীরিক মানে স্থূলতা দেখা দিল, মানে বৃদ্ধি পেল, ওয়েট বেড়ে গেল। আবার কোনো কোনো হরমোনের যদি কার্যকারিতা ব্যত্যয় ঘটে, তাহলে দেখা গেল যে সেটা মানে মহিলা হোক পুরুষ হোক, যে তার জননেন্দ্রিয় ঠিকভাবে কাজ করছে না, কিংবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হয়তো দেখা গেল যিনি সন্তান ধারণে অক্ষম হয়ে গেছে, বা পুরুষের ক্ষেত্রে দেখা গেল যে সন্তান ধারণের জন্য যে পরিমাণ ক্রোমোজোম প্রয়োজন, সে পরিমাণ ক্রোমোজোম তার মধ্যে উৎপাদন হচ্ছে না। তাহলে হরমোন কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। সেই হরমোন এবং শক্তি উৎপাদনের জন্য সহায়তা করে হচ্ছে B5। তাহলে দেখেন এই যে মানে ভিটামিন বি একটা গ্রুপ মানে কমপ্লেক্স, তার মধ্যে যে আলাদা আলাদা প্রত্যেকটা ক্যাটাগরি আছে, প্রত্যেকটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং বলাই হয়েছে B5 এর অভাবে আহ, সাধারণত যে ডিজিজটা হয়, এই প্যারেনথেসিয়া। তো এটা খাবারের মধ্যে পাওয়া যাবে, সাধারণত মাংসে পাওয়া যায়, অ্যাভোকাডোতে পাওয়া যায়, টক দইয়ে পাওয়া যায়। তো আপনারা খাবার হিসেবে এই খাবারগুলো খাওয়ার জন্য অ্যাডভাইস করতে পারেন। তারপরে আছে যেমন ভিটামিন B6, এটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে আমাদের রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা, এটা প্রস্তুত হওয়ার জন্য হচ্ছে B6 কাজ করে। এখন রেড ব্লাড সেল যদি
শরীরে উৎপাদন না হয় বা কম পরিমাণে উৎপাদন হয়, সেই ক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে প্রথমতই হচ্ছে এনিমিয়া, মানে এই যে রক্ত স্বল্পতা আমরা যে বলি রোগ বা এনিমিয়া, এটা তো হচ্ছে আসলে এই রেড ব্লাড সেল যখন পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হবে না। তারপরে আরো হতে পারে কি, আরো হতে পারে যেমন আপনার থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া যে ডিজিজটা, বারবার পেশেন্টকে ব্লাড দিতে হয়। কেন ব্লাড দিতে হয়? আসলে পেশেন্টের যে পরিমাণ একটা নির্দিষ্ট সময়ে রেড ব্লাড সেল মারা যায়, স্বাভাবিক একজন সুস্থ মানুষের কিন্তু তার চেয়ে বেশি বা সেই পরিমাণ রেড ব্লাড সেল তৈরি হয়, কিন্তু একজন থ্যালাসেমিয়া পেশেন্টের সেটা হতে পারে না। সেই কারণে তাকে কিন্তু ব্লাড দিতে হয়। ব্লাড না দিলে তখন কি হয়, তখনই দেখা যায় যে ওই পেশেন্টের আপনার ওই যে জ্বর হবে, অথবা তার খাবারের অরুচি হবে, শরীরের মধ্যে চুলকানি হবে, কোথাও ফুসকুড়ি দেখা দিবে, অনেকের ওই যে লিভার সিনড্রোম দেখা দেয়, মানে স্প্লিন শক্ত হয়ে যায়, তারপরে আপনার কনস্টিপেশন দেখা দেয়, হজম ঠিক মতো হয় না, মানে বিভিন্ন ধরনের সিমটম গুলা উঠে আসে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে রেড ব্লাড সেল প্রোডাকশন এর জন্য যে B6 কাজ করে থাকে। এছাড়াও আরেকটা যেটা ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, হ্যাঁ একিউট লিউকেমিয়া, এটাও কিন্তু এই যে রেড ব্লাড সেল পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় না, যে কারণে ব্লাড ক্যান্সারের পেশেন্টদেরকে কিন্তু ব্লাড দিতে হয়। হুম। তো এই ধরনের মানে ব্লাড সংক্রান্ত রেড ব্লাড সেল উৎপন্ন হয় না, আহ, এই ধরনের যে সমস্যাগুলো হয়ে থাকে, এগুলো B6 এর অভাবে হয়। এবং আপনারা ধরেন একজন থ্যালাসেমিয়ার পেশেন্টকে যখন ট্রিটমেন্ট দিবেন, তার সিমটম অনুসারে মেডিসিন অ্যাপ্লাই করবেন, কিন্তু সেই সাথে যদি এই যে B6 খেতে দেন, সেটা কিন্তু অনেক সহায়তা করবে। কিংবা একজন এনিমিয়ার পেশেন্টকে আপনি সিমটম অনুসারে মানে মেডিসিন সাজেস্ট করলেন, সেই সাথে যদি আপনি B6 অ্যাডভাইস করেন, সেটা কিন্তু অনেক সহায়তা করবে। মানে এই বিষয়গুলো আসলে জানার বিষয়। মানে শুধু যে আপনি সিমটম অনুসারে একটা মেডিসিন দিলেন, ফাইন, মেডিসিন রোগীটাকে সুস্থ করে তোলার জন্য হেল্প করবে, কিন্তু আপনাকেও জানতে হবে যে তার এই প্রবলেমটা যে হলো, ওখানে আসলে কিসের অভাব আছে। হ্যাঁ, সেই অভাবটাও যদি আপনি পূরণ করার ব্যবস্থা করেন, তাহলে কিন্তু ওই রোগীটা দ্রুত আপনার সুস্থ হয়ে উঠবে। মানে এটাই হচ্ছে আসলে একজন মানে ডাক্তারের ট্রিটমেন্টের পজিটিভ দিক আর কি। এখন আসেন B7। B7 এটার আলাদা নেম হচ্ছে বায়োটিন। এবং এটা কি করে, শর্করা, তারপরে প্রোটিন বা আমিষ, তারপর ফ্যাট জাতীয় যে সমস্ত খাবার, আহ, এইগুলা মেটাবলিজমে হেল্প করে। মেটাবলিজম বলতে আমাদের বডিতে যখন শর্করা বা আমিষ অথবা ফ্যাট জাতীয় যে খাবারগুলা, এগুলো যদি বডিতে কাজ করতে হয়, মানে আমার বডির কাজের জন্য যদি ওগুলাকে কাজে লাগাতে হয়, উপযোগী করতে হয়, তাহলে হচ্ছে বায়োটিন লাগবে। বায়োটিন ছাড়া কখনো এগুলো বডির কাজের উপযোগী হিসেবে কাজ করতে পারবে না। এবং এটার অভাবে কি হয়, স্কিনের সমস্যা হবে। স্কিনের সমস্যা কি, আপনার স্কিন খসখসে হয়ে যেতে পারে, বেশি বেশি আপনার স্কিন ডিজিজ হতে পারে, মাঝে মাঝে দেখবেন যে স্কিন একটু ফাটা ফাটা ভাব। হুম। তারপরে হচ্ছে মানে শীতকাল আসে নাই, হালকা একটু শীতের ইয়েতেই দেখা যাবে যে স্কিন ফেটে গেছে, এই ধরনের প্রবলেম গুলো দেখা যায়। তারপর হচ্ছে ইন্টেস্টাইন বা অন্ত্র। অন্ত্র তো আবার দুইটা পার্ট, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র আর একটা বৃহদান্ত্র, মানে স্মল ইন্টেস্টাইন আর একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তো যেটা নাকি স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত্র, এটা কোথায় থাকে, এটা হচ্ছে স্টোমাকের পরের যে অংশটা পেঁচায় পেঁচায় থাকে, সেখানে প্রথম পোর্শনটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। আপনার অ্যানাটমি ক্লাস যেহেতু পান, ওখানে নিশ্চয়ই এটা শুনেছেন বা দেখেছেন। তো ওই স্মল ইন্টেস্টাইনেরও কিন্তু সমস্যা হতে পারে এই B7 এর অভাবে বা বায়োটিনের অভাবে। এখন বলতে পারেন যে স্মল ইন্টেস্টাইনের কি ধরনের প্রবলেম? হ্যাঁ, প্রবলেম হচ্ছে প্রথমত আমাদের ইন্টেস্টাইনেও কিন্তু খাবার হজমের জন্য যেমন গ্যাস্ট্রিক জুইস কাজ করে, এছাড়া ইন্টেস্টাইনেও কিন্তু এক ধরনের ফ্লুইড বা এনজাইম নিঃসৃত হয়, যেটা খাবারের হজমে সহায়তা করে বা খাবারকে রেকটাম পর্যন্ত নিয়ে যেতে হেল্প করে।
এই যে কাজগুলা এগুলো এখন দেখা গেল যে আপনার শরীরে যখন B7 এর উপস্থিতি কম, তখন ওই পর্যাপ্ত পরিমাণে এনজাইম যখন যদি না হয়, মানে সিক্রেশন না হয়, তখন দেখা গেল আপনার কনস্টিপেশন দেখা দিল, কিংবা খাবারটা ঠিক মতো হজম হচ্ছে না, ইনডিজেশন হলো, কিংবা দেখা গেল যে খাবার যদি পাস মানে আপনার ডাইজেস্ট ইয়াটা যদি পাস না হয়, তখন আপনার পেইন হতে পারে, লোয়ার অ্যাবডোমেনে পেইন হতে পারে। তো এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু B7 এর অভাবে হওয়ার সম্ভাবনা থাকে। তো B7 কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে ডিমের কুসুমে পাওয়া যাবে, মাংসের কলিজাতে পাওয়া যাবে, ব্রকলিতে পাওয়া যাবে, পালং শাকে পাওয়া যাবে। কাজেই যদি ওই ধরনের সমস্যা নিয়ে কোনো পেশেন্টকে আপনি হ্যান্ডেল করেন, তাহলে পাশাপাশি আপনি B7 খেতে অ্যাডভাইস করতে পারেন। মানে B7 খেতে বলতে আপনি এই ফুড গুলা খেতে অ্যাডভাইস করতে পারেন, যদি না কোনো ফুডে ওনার কোনো অ্যালার্জিক প্রবলেম না থাকে বা ডাইজেশনের প্রবলেম না থাকে। B9 এটা হচ্ছে ফলিক অ্যাসিড বলে, আহ, যেটার আরেকটা প্রচলিত নাম হচ্ছে আয়রন। এই যে এটা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আহ, আহ, মহিলারা যারা মানে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মহিলাদের যেমন মিনিস্ট্রেশন হয় বা পিরিয়ড হয়, শরীর থেকে প্রত্যেক মাসে প্রচুর পরিমাণে ব্লাড চলে যায়। সেই জন্য মহিলাদের হচ্ছে ওই ব্লাড ডেফিসিয়েন্সি যেন না হয়, তাদেরকে আয়রন জাতীয় খাবার কিংবা আয়রন জাতীয় ঔষধ খেতে দিতে হয়। আসলে ওই আয়রন জাতীয় ওষুধে কি থাকে? ফলিক অ্যাসিড থাকে। এখন আপনি এট দ্য সেম টাইম হচ্ছে আয়রন জাতীয় খাবারও অ্যাডভাইস করতে পারেন, যেমন কলিজার মধ্যে থাকে, মটরশুঁটিতে থাকে, কলাতে থাকে, তারপরে হচ্ছে আপনার ইয়েতে থাকে, এই কি বলে, পেঁপেতে থাকে, কাঁচা পেঁপেতে আয়রন থাকে। তো ওই ধরনের খাবারগুলো অ্যাডভাইস করতে পারেন যে যখন মাসিক হবে তখন যাতে আয়রন জাতীয় খাবারগুলো খায়, তাহলে হচ্ছে ওই যে যে রক্ত শূন্যতা হওয়ার পসিবিলিটিটা কম কম থাকবে। তারপর হচ্ছে B12, এটা আমাদের যে স্নায়ুকোষ বা নিউরন, এটার এক্সপানশনে কাজ করে। স্যার আমি একটু পানি খেয়ে নিই। তো এটা হচ্ছে নিউরনের বা স্নায়ুকোষের বিকাশে সাহায্য করে। এবং এটার অভাবে কি হয়? সাধারণত নিউরো ডিজিজ গুলা হয়ে থাকে। তো নিউরো ডিজিজের মধ্যে তো আমাদের নিশ্চয়ই কিছু ডিজিজের নাম জানা দরকার, যে নিউরো ডিজিজ গুলো কি হতে পারে। একটা কমন নিয়ে হচ্ছে যে প্যারালাইসিস, নিউরো ডিজিজ। তারপর হতে পারে হচ্ছে আপনার পেইন, নিউরোপ্যাথিক পেইন। মানে পেইন কিন্তু অনেক ধরনের পেইন আছে, মানে সব ব্যথাই কিন্তু এক ব্যথা না, বা যে কোনো ব্যথার মেডিসিনও কিন্তু এক না। আপনি যদি ব্যথার ধরনটা আইডেন্টিফাই করতে না পারেন যেটা কোন ধরনের ব্যথা, তাহলে কিন্তু আপনি কমনলি যে হ্যাঁ ব্যথার জন্য এই মেডিসিন কাজ করবে ওইভাবে দিলে কিন্তু হবে না, বা হলেও অল্প হবে। মানে আপনার ব্যথা অত দ্রুত বা খুব ভালো ইমপ্রুভমেন্ট আসবে না। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ব্যথাটা কোন ধরনের ব্যথা। ব্যথা কিন্তু অনেক টাইপ আছে। হুম সেটা হচ্ছে রিউমেটিক পেইন হতে পারে, আর্থ্রাইটিক পেইন হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, হ্যাঁ, নিউরোপ্যাথিক পেইন হতে পারে। তো এখন এদের কতগুলা ব্যথার নাম বলে ফেললাম। তো ধরেন একজন হচ্ছে মাইগ্রেনের পেন, এখন যার নাকি মাইগ্রেনের পেন, আবার আরেকজনের ধরেন হচ্ছে জয়েন্ট পেন। এখন জয়েন্ট পেন বলতে আমি বলতে চাচ্ছি সেটা হাঁটুর ব্যথা হতে পারে, কিংবা আপনার যে রিস্টের জয়েন্টে হতে পারে, আর্মের জয়েন্টে হতে পারে, হ্যাঁ, ইভেন আপনার লোয়ার ব্যাক পেন যেটা, সেটাও তো জয়েন্ট এক ধরনের, লাম্বার লাম্বার স্পন্ডোলাইসিস। তো এখন ধরেন আপনি ধরেন যার নাকি হাঁটুতে ব্যথা, ওই ব্যথাটা যদি হয়ে থাকে অস্টিওপোরোসিস, সেই জন্য যে মেডিসিন, এখন যদি একজনের মাইগ্রেনের পেইন হয়, সেটাও ব্যথা, সেটা যদি একই মেডিসিন দেন কাজ হবে না।
তার কারণ দুইটা পেইনের কিন্তু কজ হচ্ছে ভিন্ন, কারণ ভিন্ন। তো সেজন্যই বললাম যে অবশ্যই আপনারা সিমটম নিয়ে ট্রিটমেন্ট দিবেন। ফাইন, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল যে সিমটম বেসড ট্রিটমেন্ট। কিন্তু সেই সাথে সাথে আপনাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এই ডিজিজটা যে হলো বা এই সিমটমের কারণে আমি হয়তো আইডেন্টিফাই করলাম যে ওনার হচ্ছে এই ডিজিজ, কিন্তু এই ডিজিজটার মধ্যে যদি টাইপ থেকে থাকে এটা কোন টাইপের ডিজিজ এবং সেটার জন্য আসলে আমাদের কোন মেডিসিনটা বেশি কার্যকর। মানে শুধু সিমটম নিয়ে ওই সিমটম বেসড দিলেই কিন্তু চলবে না। ধরেন এই একজনের হচ্ছে আপনার মেরুদণ্ডে ব্যথা আছে। এখন মেরুদণ্ডের ব্যথাটা এটা যদি এমন হয়ে থাকে যেটা অস্টিওপোরোসিস জনিত পেন হতে পারে, আবার কিন্তু রিউমেটিক পেন হতে পারে, দুইটাই কিন্তু হতে পারে, মেরুদণ্ডে কিন্তু দুইটাতেই পেন হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে পেশেন্ট যখন আসলো এসে বললো যে আমার মেরুদণ্ডে ব্যথা, আপনি হয়তো একটু ধরে ধরে দেখলেন কোন জায়গায় ব্যথা, কখন ব্যথা হয়, বা শুয়ে থাকলে ব্যথা হয়, বা নাকি শুয়ে থাকলে ভালো লাগে, বা নড়াচড়া করলে ভালো লাগে, না নড়াচড়া করলে ব্যথা বাড়ে, ইত্যাদি ইত্যাদি আপনি সব ইনফরমেশন গুলো নিলেন। এখন নিয়ে যদি আপনি যে হ্যাঁ এটার জন্য এই এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার অস্টিওপোরোসিসের মেরুদণ্ডের পেনেও দেখা যাবে হয়তো আপনি একই সিমটম পাচ্ছেন, আবার রিউমেটিক পেনের ইয়াতেও কিন্তু একই হয়তো মেডিসিন পাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে কি আসলে আপনি ওই মেডিসিনটা, মানে একই মেডিসিন না, সরি, মানে ডিফারেন্ট মেডিসিন আছে রিউমেটিকের জন্য, কিন্তু আপনার হয়তো সিমটম গুলো এক পাচ্ছেন, তাইলে কি আপনি ওখানে অস্টিওপোরোসিসের মেডিসিন দিলে খুব ইমপ্রুভমেন্ট আসবে? না, আসবে না। কারণ যদি এটা ওনার রিউমেটিক মানে রিউমেটিসিজমের জন্য হয়ে থাকে, তাহলে কিন্তু তাকে মানে রিউমেটিসিজমের জন্য যে মেডিসিন, অবশ্যই সিমটম গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, কিন্তু ওটার জন্য যে মেডিসিনটা বেশি উপযুক্ত সেটাই আপনাকে অ্যাডভাইস করতে হবে। তাহলে আপনি কিন্তু তার মানে ইয়েটা আউটপুটটা ভালো পাবেন। আমার মনে হয় আমি আপনাদেরকে আসলে মানে বিষয়টা বুঝাতে পারছি। আপনাকে বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। মানে আমি কি বলতে চাচ্ছি আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, তাই তো? জি জি। তো সেই ক্ষেত্রে এই যে B12, মানে এটা তো আমি প্রথমে বললাম যে ভিটামিন আসলে মেডিসিন না। তো এই ক্ষেত্রে আপনার যদি নিউরোপ্যাথিক কোনো পেইন হয়ে থাকে, ওই যে স্নায়ু জনিত কারণেও কিন্তু পেইন হতে পারে, সেটা থ্রম্বোসিস। থ্রম্বোসিস আপনারা এই টার্মটা শুনেছেন কিনা? থ্রম্বোসিস মানে হচ্ছে আসলে ব্লক। এখন যদি আপনার কার্ডিয়াক ব্লক হয়ে থাকে তাহলে এটা পালমোনারি থ্রম্বোসিস বলা হয়, মানে ধমনীতে ব্লক। এখন এই থ্রম্বোসিস কিন্তু যে শুধু হার্টে হয় তা না। থ্রম্বোসিস আপনার দেখা যাবে যে ওই যে নির যে পাশ দিয়ে যে ভেইন চলে গেছে একদম ব্রেন থেকে শুরু করে পাশ দিয়ে একদম সোজা পায়ের বুড়ো আঙুল পর্যন্ত, সেখানেও কিন্তু আপনার থ্রম্বোসিস হতে পারে। এবং সেই থ্রম্বোসিসের কারণে আপনার আহ, দেখা যাবে যে নির ওই পাশে ওই এরিয়াতে আপনার পেইন হতে পারে। কারণ হচ্ছে ব্লাড সার্কুলেশনটা কম হচ্ছে, কিংবা কেউ প্যারালাইজড, সেটা দেখা গেল যে থ্রম্বোসিসের কারণে হতে পারে। তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে যে সমস্যা হয়ে থাকুক, পেইন অথবা প্যারালাইজড অবস্থা অথবা আদার্স কোনো সেটা নিউরো প্রবলেম কিনা। যদি নিউরো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি তার ট্রিটমেন্টের পাশাপাশি B12 অ্যাডভাইস করতে পারেন। এখন একটা কথা আমি প্রথমে বলেছি যে আপনি যদি ইন্ডিভিজুয়াল বেশ কয়েকটা বিয়ের কিন্তু আমি নামও বলেছি, যদি ওইভাবে ইন্ডিভিজুয়াল আপনি না পান তাহলে একেবারে কমপ্লেক্স, বি কমপ্লেক্স, যার মধ্যে সবগুলোর উপস্থিত আছে। এখন বলতে পারেন তো যদি একজন পেশেন্টের দেখা গেল যে আসলে অন্যগুলো দরকার নেই, তাহলে এটা ক্ষতি করবে কিনা? এটাতে রিস্ক কম। তার কারণ হলো যে বি তো শরীরে জমা থাকে না, এটা ইউরিনের সাথে আজকে যদি কেউ খায় ওইটা ওই দিনই দেখা যাবে এটা ইউরিনের সাথে যে কয়বার ইউরিনেশন হবে ওটা চলে যাবে, মানে কিছু পরিমাণে বডিতে থাকবে, মানে বেশিরভাগটাই চলে যায়। তো কাজেই এখানে ওইরকম আসলে সাইড এফেক্ট বা ব্যাড এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে আসে আমরা ভিটামিন সি। ভিটামিন সি এটা কি করে?
কোলাজেন তৈরি করে, হাড়ের গঠন ক্ষত পূরণে সাহায্য করে। তার মানে হচ্ছে যদি আপনার শরীরের কোথাও কেটে যায় তাহলে তাকে সি জাতীয় খাবার খেতে বলবেন। মানে যেটা আগের মানুষের ভ্রান্ত ধারণা ছিল, ওই যে কেটে ছিলে গেলে টক খাবেন না, টক খেলে ওখানে পেকে যাবে। মানে এটা আপনারা হয়তো জানেন, বা আমরা দেখছি ছোটবেলায় এই কথাটা আমরা মানে শুনেছি যে টক খেলে কেটে যাবে, মানে কেটে গেছে কারো তাহলে টক খেলে এটা পেকে যাবে। কিন্তু না, আসলে যদি আপনি টক জাতীয় খাবার খান, মানে সি জাতীয় খাবার খান, সেটা বরং শুকাতে সাহায্য করবে। ইন্টারেস্টিং। তো সেজন্য যদি দেখা যায় কারো মানে মোট কথা হচ্ছে কোনো ইনফেকশন হয়েছে, তাহলে তাকে সি জাতীয় খাবার খাওয়ার জন্য অ্যাডভাইস করবেন। এবং সি জাতীয় খাবার আপনারা জানেন যে কমলা, মালটা, জাম্বুরা, তারপরে হচ্ছে লেবু, পেয়ারা, এগুলোতে আছে প্রচুর পরিমাণে, মানে সাইট্রাস জাতীয় ফল। তবে হ্যাঁ, সাইট্রাস জাতীয় ফল মানে সাইট্রাস অ্যাসিড যেই ফলগুলোতে আছে, সেজন্য আবার তেঁতুল খেতে বলবেন না, কারণ তেঁতুলে আবার সাইট্রাস অ্যাসিড নাই। সেটা হচ্ছে একটু ক্ষতি করতে পারে। এখন আসলে যেটা আমরা ছোটবেলায় শুনেছি কিঞ্চিত সত্য, সেটা হচ্ছে ওই যে টক খেতে নিষেধ করা হয়তো, আসলে সব টক না। হয়তো তখন সবার নলেজের এরিয়াটা অতটুকু ব্রড ছিল না, মানে কমনলি বলতো। আসলে সেক্ষেত্রে কিছু টক খাওয়াটা উচিত না, সেটা হচ্ছে মনে করেন তেঁতুল, কারণ ওই টকটা ক্ষতি করতে পারে। কিন্তু আপনি যদি আদার্স সাইট্রাস অ্যাসিড যেই মানে ফলগুলাতে আছে সেগুলা খান বা সেই সি খান, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না, বরং সেটা উপকারী করবে। ইভেন কারো যদি ঠান্ডার সমস্যা থাকে, তাকেও আপনারা সি খাওয়ার অ্যাডভাইস করবেন, ঠান্ডা অতি দ্রুত সেরে যাবে। কারো যদি জ্বর হয়, এই সাইট্রাস জাতীয় খাবার খেতে বলবেন, জ্বর দ্রুত সেরে যাবে। ভিটামিন ডি, এটা হচ্ছে হাড়ের গঠনে সহায়তা করে, এবং যে কারণে দেখবেন যে অ্যালোপ্যাথি ডাক্তাররা ওই যে ব্যথা নিয়ে যে রোগীর মানে রোগীরা যায়, ওনাদেরকে ওই যে ডি খেতে দেয়, ক্যালসিয়াম ডি বা ডি খেতে দেয়। তবে আহ, আপনারা এটা করবেন না যে ব্যথার পেশেন্ট আসছে তার মানে তাকে ডি খেতে হবে, কিংবা ব্যথার পেশেন্ট আসছে তাকে ক্যালসিয়াম খেতে হবে। আসলে ওই যে বললাম প্রথমেই যে তার ব্যথার কজটা আপনাকে খুঁজে বের করতে হবে। সিমটম তো অবশ্যই, সিমটম নিয়ে তারপর আপনাকে কজটাও বের করতে হবে, তার ব্যথার কারণটা কি, কেন হচ্ছে ব্যথা। কারণ সব ব্যথাই যে আপনার ক্যালসিয়ামের অভাবে হয় তা তো না, সব ব্যথাই যে ডি এর অভাবে হয় তা তো না। কিন্তু বেশিরভাগ মানুষই মনে করে যে ব্যথা মানে ক্যালসিয়াম খাও, ব্যথা মানে ডি খাও, ডি খাইলে আর ক্যালসিয়াম খেলে ব্যথা সেরে যাবে না। এটা হচ্ছে ভুল। কারণ সব ব্যথা তো আসলে ক্যালসিয়ামের অভাবে হয় না, সব ব্যথা ডি এর অভাবে হয় না। আপনার ব্যথার কারণটা খুঁজে বের করতে হবে যে কি কারণে ব্যথা হচ্ছে। এবং আমি অনেকগুলো কারণ তো বলেছি, যে আর্থ্রাইটিক পেন হতে পারে, রিউমেটিক পেন হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, নিউরোপ্যাথিক পেন হতে পারে, হ্যাঁ আরো অনেক পেন আছে। তো এখন তো তার মানে একজনের যদি নিউরোপ্যাথিক পেন হয়, তাকে কি আপনি ডি খাওয়াইলে সে কি পেন ভালো হবে? অবশ্যই ভালো হবে না। কিন্তু এই কাজটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ডাক্তাররা করে। ব্যথার পেশেন্ট মানেই হচ্ছে তাকে কমনলি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডি খেতে দিবে। এটা আমি আমার মতামত হচ্ছে যে এটা আসলে ঠিক না আর কি। তো আমি আপনাদেরকেও বলবো যে আপনারা সিমটম নিবেন, তারপর কারণ খুঁজে তার জন্য উপযুক্ত কোন ধরনের খাবার খেলে তার সেই সমস্যাটা দূর হয়ে যেতে পারে, কোন ধরনের খাবার। এজন্য বলছি যে আপনারা অলরেডি তো এখন জানতেছেন যে কোন খাবারে কি আছে, তাহলে সেইভাবে অ্যাডভাইস করবেন। আর ডি, একটু আগে বলেছি, ডি কিন্তু হচ্ছে ফ্যাট সলিউবল, এটা একবার খেলে কিন্তু শরীরে জমা থাকে। আমি এরকম পেশেন্টও পেয়েছি, ওই যে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে ব্যথার মানে কি বলবো, আহ, আপনার অর্থোপেডিক ডাক্তার ঘুরে আসছে, এবং ওখানে আমি দেখছি যে লং টাইম ভিটামিন ডি খেতে দিছে। এবং আমি কিন্তু অত্যন্ত মানে রাগ করছি, কারণ ডি হচ্ছে, একটু আগে আমি বলেছি যে ডি একবার খেলে শরীরে দীর্ঘ সময় এটা জমা থাকে, এবং এটা যদি কারো শরীরে পরিমাণের চেয়ে বেশি থাকে, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হয়, খুবই মারাত্মক অবস্থা হতে পারে। তো সো ওই আমি একটু মানে রেগে গেছিলাম এর জন্য যে উনি একজন মানে অর্থোপেডিক্স এর ডাক্তার হয়ে, ভালো ডাক্তার হয়ে এই অ্যাডভাইসটা কিভাবে করলেন, ওনাকে দীর্ঘ সময় ডি খেতে দিয়েছেন। এটা তো একটা রং অ্যাডভাইস। ওনার এটা জানা উচিত ছিল যে না, ডি তো একবার খেলে, এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট দিন পর্যন্ত খেয়ে স্টপ রাখতে হবে, যেহেতু এটা শরীরে জমা থাকে এবং বেশি পরিমাণে ঢুকলে এটা ক্ষতি করতে পারে। তো যাই হোক, এটা আপনারা জেনে রাখবেন। কিন্তু খাবারের মাধ্যমে যদি খায় সেটাতে ক্ষতি হবে না, ওষুধ হিসেবে যদি খায়
তাহলে কিন্তু সেটা সমস্যা হবে। ভিটামিন ই এটা এটা কি করে? এটা আমাদের স্কিনের উপর কাজ করে। স্কিন, নেল এবং হেয়ার, মানে নখ, চামড়া এবং চুল, এই তিনটার জন্য হচ্ছে ভিটামিন ই কাজ করে। সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটা জেনিটাল সিস্টেমের উপর কাজ করে। জেনিটাল সিস্টেমের উপর কাজ করে। সেই জন্য 40+ এজ যাদের, এরা কিছুদিন পর পর ব্রেক দিয়ে ভিটামিন ই অথবা ভিটামিন ই আছে এই ধরনের খাবারগুলা খাওয়া উচিত। তার কারণ হচ্ছে 40+ এজে মানুষের সাধারণত স্কিন, হেয়ার, নেল এগুলা একটু রাফ হয়ে যায় এবং তার জেনিটাল সিস্টেম উইক হয়ে যায়। সেই জন্য ভিটামিন ইটা কিছুদিন পর পর ব্রেক দিয়ে দিয়ে আহ, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত খেতে পারেন। ভিটামিন কে, এটা হচ্ছে যে কোনো ইনজুরিয়াস স্পট থেকে যদি দেখা যায় যে আপনার ব্লাড বের হচ্ছে বন্ধ হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তি বা ব্যক্তির শরীরে ভিটামিন কে এর অভাব আছে, যে কারণে তার দ্রুত রক্ত পড়াটা বন্ধ হচ্ছে না। এবং অনেক সময় হয় যে বড় ধরনের দুর্ঘটনা হয়েছে, যে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, যে ব্লিডিং বন্ধ হচ্ছে না, এবং ওই মানে ব্লিডিং হয়েই কিন্তু ওই ব্যক্তি বা ব্যক্তি নিয়ে মারা গেছে। এটা কিন্তু খুবই মারাত্মক। এবং সেই ক্ষেত্রে যদি ব্লিডিং বন্ধ না হয়, স্বাভাবিক আহ, মানে প্রক্রিয়ার মাধ্যমে, স্বাভাবিক প্রক্রিয়া বলতে নর্মালি ব্যান্ডেজ করা হলো বা ইয়ে করা হলো, তখন তাকে কিন্তু ভিটামিন কে শরীরে ঢুকাতে হবে। তখন ব্লিডিং বন্ধ হবে, কারণ বুঝতে হবে যে তার শরীরে ভিটামিন কে এর অভাব আছে, যে কারণে আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় ব্লিডিং বন্ধ হচ্ছে না। তো তাহলে আমরা মোটামুটি অনেকগুলা প্রয়োজনীয় ভিটামিনের উৎস এবং ভিটামিনের কাজগুলা জেনে গেলাম। আপনারা এগুলো অবশ্যই মাথায় রাখবেন। ভবিষ্যতে যখন চিকিৎসা দিবেন, সিমটমের পাশাপাশি এগুলো একটু খেয়াল রাখবেন যে কোন ধরনের পেশেন্টকে কোন ভিটামিন বা ওই ভিটামিনটা উপস্থিত আছে ওই ধরনের খাবারগুলো খেতে অ্যাডভাইস করা যায়। এখন আসেন যে আসলে এই যে বললাম যে ভিটামিন, কোন ভিটামিনটা কি করে, অলমোস্ট আপনারা জেনে গেছেন যে আসলে ভিটামিনের উপকারিতা কি। তারপরে এখানে বললাম আর কি যে আমাদের স্কিন, তারপরে চোখ, চুল এগুলোকে যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের মানে প্রয়োজনীয় ভিটামিন থাকতে হবে শরীরে। তারপরে বোন এবং টিথ বা টুথ এগুলো যদি মজবুত রাখতে হয় তাহলে সেই প্রয়োজনীয় ভিটামিনটা থাকতে হবে। এবং নার্ভাস সিস্টেম, মানে নিউরো যেটা বললাম, সেটা যদি ঠিক রাখতে হয় সেই প্রয়োজনীয় ভিটামিন থাকতে হবে। শক্তি উৎপাদনের জন্য ভিটামিন থাকতে হবে। অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে ভিটামিন কাজ করে। ইনফ্লামেটরি হচ্ছে ইনফেকশন। দেখবেন অনেকেই আছে খুব বেশি বেশি সিক হয়। এটার অর্থ হচ্ছে যে দুইটা, যে তার শরীরে প্রিভেন্টিভ পাওয়ার কম এবং তার শরীরে অল্পতেই মানে একটু কি বলবো সুইটেবল এনভায়রনমেন্ট যখন না থাকে তখন তার শরীরে ইনফেকশন হয়, মানে ইন্টারনাল ইনফেকশন হয়। ওই ইনফেকশনটা নিজে নিজে আর মানে ঠিক হয় না। তো এটা কেন হয় না? যে তার শরীরে সে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় ভিটামিন গুলার উপস্থিতি নাই। তো এই ভিটামিন হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, মানে হচ্ছে এই যে ইনফেকশন হওয়া থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণকে সহায়তা করে। অর্থাৎ হয়তো দেখা গেলো যে আপনি ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু আসলে আপনার বডি ক্যালসিয়াম পাচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ক্যালসিয়াম জাতীয় খাবার খেলেই হবে না, ওই ক্যালসিয়ামটা বডি অ্যাবজর্ব করতে হবে। আবার দেখবেন অনেকে অনেক খাবার খায়, অনেক ভালো ভালো খাবার খায়, কিন্তু লিন এন্ড থিন, মানে একেবারে হ্যাংলা পাতলা। আবার বলে যে আমার খুব দুর্বল লাগে, শক্তি পাই না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আসলে সে যতই মানে ভালো ভালো খাবার খাক না কেন, তার শরীর কিন্তু ওই যে খাবারের যে ভিটামিন গুলা বা যে খাদ্য উপাদান গুলা ওগুলা রিসিভ করতে পারছে না। তাহলে ওইগুলা রিসিভ করার জন্য কিন্তু শরীরে ওই ভিটামিন থাকতে হবে। ভিটামিন আসলে খাদ্য উপাদান গুলোকে রিসিভ করার জন্য হেল্প করে। তারপর হচ্ছে কোষের বৃদ্ধি এবং বিভাজনে সহায়তা করে। এবং আমরা তাহলে মোটা দাগে বলবো যে ভিটামিন অভাবে কি হয়। এটা হচ্ছে ইমিউন সিস্টেম উইক হয়ে যায়, তারপর স্কিনের সমস্যা হয়, বোন উইক হয়ে যায়, মানে দুর্বল, ভঙ্গুর প্রকৃতির হয়ে যায় আর কি। অনেকে আছে না যে বয়স বাড়ার সাথে সাথে বোন ক্ষয় হয়,
যেটাকে বলা হয় স্পন্ডোলাইসিস, মানে টার্মটা দুইটাই ইউজ হয়, আবার অস্টিওপোরোসিস বলা হয়, স্পন্ডোলাইসিস বলা হয়। এটা স্থানভেদে অ্যানাটমির মানে স্থানভেদে হচ্ছে নামটা চেঞ্জ হয়। তারপর হচ্ছে উইকনেস মানে জেনারেল উইকনেস, অথবা হচ্ছে আপনার যে কেটে গেলে রক্ত জমাট বাঁধা, যে এই সমস্যাগুলো ভিটামিনের অভাবে হতে পারে। তো আমরা মোটামুটি আজকের ক্লাসে জানলাম যে বিভিন্ন ধরনের ভিটামিন গুলা কি, কোন কোন ভিটামিনের কোন কোন কার্যকারিতা, বা কোন ভিটামিন কোন ধরনের খাবারে উপস্থিত আছে, আহ, বা ওই ভিটামিনের অভাবে কোন ধরনের রোগ হতে পারে, বা শরীরের কোন ধরনের কার্যকারিতা ব্যাহত হতে পারে, এই বিষয়গুলো জানলাম। আহ, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন আছে?